তাহলে একটা ক্ষতিহীন যুগান্তকারী আবিষ্কার ইউনিভার্সিটির কাছ থেকে আমরা পেতে চলেছি। আমরা সারা বিশ্বের সঙ্গে আমরাও চেষ্টা করছি, আমরা আশা করছি আগামী দিনে হয়তো সেরকম কিছু বস্তু করব যেটা শুধু আমাদের নয়, পরিবেশেরও কোনো যাতে ক্ষতি না হয়। আমরা যে সমস্ত বিষাক্ত বস্তু ফলের ভেতরে বা গাছের মধ্যে প্রয়োগ করছি তার অধিকাংশই কিন্তু মাটিতে পড়ছে। সেই মাটিতে যারা উপকারী জীবাণু রয়েছে, যে সমস্ত জীবাণুগুলো মাটির যে সব স্বাস্থ্য, আজকে আমরা জানি মাটির স্বাস্থ্য, এই কদিন আগেই গিয়ে বিশ্ব মাটির স্বাস্থ্য সয়েল হেলথ গেল, আমরা জানি। তা মাটির স্বাস্থ্যটাও আমাদের ভালো রাখতে হবে যাতে মাটির উর্বরতা নষ্ট না হয় এবং মাটি দীর্ঘদিন ধরে আমাদের পরবর্তী বংশধররা যারা থাকবে তাদের কাছেও উর্বর মাটি হিসাবে থাকে। সেই লক্ষ্যেও কিন্তু আমরা এই প্রাকৃতিক জীবাণুগুলোকে ব্যবহারের পক্ষে চেষ্টা করছি। রিসেন্টলি কলার উপরে ট্রাই করেছি, তো আমাদের এটা দেখা গেছে কি 10 থেকে 11 দিন অবধি কলা ল্যাবের মধ্যে একদম মানে খুব কম মাত্রায় রোগ এসেছে যদি কম্পেয়ার করি যেটা আমরা কিছু দিয়ে ট্রিট না করি। মানে আমরা দুভাবে করি, একটা কিছু ট্রিট না করে আর বাকিগুলো ফর্মুলেশনে ট্রিট করে। তো সেইভাবে দেখা গেছে যেটা ট্রিট করিনি আর যেটা ট্রিট করেছি সেটা 10 দিন ম্যাক্স টু ম্যাক্স 10 দিন আমরা দেখতে পেরেছি কি ওখানে রোগ আসেনি কোনো। আমরা এই চেষ্টায় আছি, আমাদের এখন প্রচেষ্টা চলছে কি এই ফর্মুলেশনটা আমরা যাতে নিয়ে মানে চাষি বন্ধুদের হাতে তুলে দিতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। 6 থেকে 9 মাস অবধি যদি ফর্মুলেশনের মধ্যে ইস্ট ভায়াবল থাকে সেই প্রচেষ্টায় আমরা এখন আছি। আর আমরা খুব শীঘ্রই এটা চেষ্টা করছি যাতে আমরা আমাদের চাষি বন্ধুদের হাতে তুলে দিতে পারি। কাজ চলছে আর আশা করি সবাই ভালো থাকবেন, এটাই আমাদের রিসার্চের কাজ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি ডক্টর দিলীপ কুমার মিশ্র, অধ্যাপক উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ এবং ভারপ্রাপ্ত আধিকারিক, সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প মোহনপুর কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়াতে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হই লেবু গাছ, বিশেষ করে সুইট লেমন, অরেঞ্জ, এই সমস্ত যে গাছগুলো তার পরিচর্যা নিয়ে। আমরা আজকে প্রথম আপনার কাছে জানতে চাই যে এই সমস্ত ফল গাছগুলোর পরিচর্যা করার ক্ষেত্রে টবের গাছ এবং মাটির গাছের ক্ষেত্রে আমরা কিভাবে গাছগুলোর পরিচর্যা করব? দেখুন, লেবু জাতীয় গাছে দু ধরনের লেবু আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এক ধরনের লেবু আমরা ফল হিসাবে খাই, আরেক ধরনের লেবু আমরা আমাদের খাবারের সঙ্গে মিশিয়ে বা পানীয়ের সঙ্গে মিশিয়ে বা পানীয় হিসেবে আমরা খাই, যেগুলোকে আমরা সাধারণত খাবার লেবু বলি বা ভাতের লেবু বলি। যেমন বিভিন্ন ধরনের লাইম বা লেমন সেই গ্রুপে রয়েছে, কাগজি লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু ইত্যাদি। আর ফল হিসেবে যে লেবুগুলো খাই সেই লেবুগুলোর মধ্যে সাধারণত আমরা কমলা লেবু একটা রয়েছে, একটা গ্রুপ যেখানে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রজাতি। যেমন আমরা মহারাষ্ট্রের নাগপুর কমলা বলি বা দার্জিলিং কমলা লেবু বলি, বা আমাদের খাসি ম্যান্ডারিন বা খাসি কমলা লেবু বলি। আরেকটা গ্রুপ রয়েছে মেইনলি যেটা ভারতীয় প্রজাতি বলে, যাকে আমরা সুইট অরেঞ্জ বা শরবতী লেবু বলি বাংলায়। এই যে সুইট অরেঞ্জ বা শরবতী লেবু, এর মধ্যে বিভিন্ন প্রজাতি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে জনপ্রিয় এবং সুস্বাদু সেটা হলো মুসাম্বি। আমরা অনেকেই চিনি মুসাম্বি বলে, বাজারে অনেক সময় বিভিন্ন নামে বলা হয় সেটাকে, কিন্তু ইন্ডিয়ান মুসাম্বি যেটা সেটা একটু খসখসে উপরটা হয়, কখনো কখনো স্মুথও হয়, আর তার পেছনে একটা ছোট্ট চারানোর শিকি বা আধুলির মতো একটা প্রেসার দেওয়া থাকে। সেই দাগটা দেখে অনেক সময় আমরা লোকালে যারা বিক্রি করেন, এমনকি ট্রেনে যারা হকারে বিক্রি করেন, তারা শিকি লেবু বলেন। এটা মুসাম্বি প্রজাতি, এটা সুইট অরেঞ্জ বা শরবতী লেবুর মধ্যে। এছাড়া কিন্নু আরেকটা গ্রুপ রয়েছে, যেটা আমাদের দেখবেন পাঞ্জাবেই বেশি চাষ হয় কিন্নুটা, যেটা ছালটা ছাড়াতে একটু অসুবিধা হয়, খোসাটা চট করে ছাড়ে না এবং একটু কখনো কখনো টক ভাব রয়েছে, কিন্তু প্রচুর রস রয়েছে। মূলত এই কিন্নুটা চাষ শুরু হয়েছিল চিন্তাভাবনা করে যেটাকে প্রসেসিং করা, অর্থাৎ এর রস বার করে সেটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে করার জন্য, ফল হিসাবে নয়। ফল হিসাবে যে দুটো বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কমলা লেবু এবং শরবতী লেবু। তা এবারে দেখুন, এই যে চাষ পদ্ধতি, আমরা পরম্পরা অনুযায়ী আমাদের এখানে এই লেবুর চাষ ছিল না।
আমাদের যেটুকু লেবু চাষ হতো সেটা দার্জিলিং বা তৎসংলগ্ন সিকিম অঞ্চলে কিছুটা চাষ হতো, ভুটানের কিছু এরিয়াতে আমাদের লাগোয়া সেখানে কিছু চাষ হতো বা এখনও হয় কিছু কিছু, সেই দার্জিলিং ম্যান্ডারিন বা দার্জিলিং কমলা লেবু। কিন্তু সমতলে আমাদের ফল হিসেবে লেবুর চাষ প্রচলিত ছিল না। এবং মাটির এবং জলবায়ু এর তারতম্যের জন্য এই দার্জিলিং লেবু কিন্তু আমাদের সমতলে হয় না, বা হলেও সেটা সুস্বাদু হয় না, কোয়ালিটি হয় না, টক হয়, আমরা সেটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারি না। এইবার মুসাম্বি যে জাতটা, তার সঙ্গে আরও কিছু শরবতি লেবুর জাত আছে যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চাষ হয়, যেমন সদগুদি দক্ষিণ ভারতে বেশি চাষ হয়, জাফা বলে একটা ভ্যারাইটি সেটাও চাষ হয়, কিনো এর তো রয়েছে এদিকে। তাই সেই জাতগুলোর মধ্যে আমাদের মুসাম্বিটা কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় চাষি ভাইরা চাষ শুরু করেছেন গত কয়েক বছর ধরে। আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের খামারে গত 8 বছর আগে আমরা একটা বাগান করেছিলাম, সেখানে আমাদেরও গবেষণার বিভিন্ন কাজকর্ম সেটার মধ্যে শুরু করি আমরা। এবং আমরা দেখতে পাই যে মোটামুটি আমাদের পশ্চিমবাংলার যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, যে উর্বর মাটি, সেখানে কিন্তু এটা অনেকটা লাভজনক আমরা বলতে পারি। তবে হ্যাঁ, সেটা চাষ করতে গেলে কিছু সমস্যা তো আছেই, এক্ষেত্রেও রয়েছে। এবার চাষ পদ্ধতি বা আপনি যা বলছিলেন যে কী পদ্ধতিতে চাষ করলে, কিভাবে পরিচর্যা করলে ফলন ভালো হবে ইত্যাদি ইত্যাদি। এখন যেহেতু এটা ট্র্যাডিশনাল ক্রপ নয়, মানে আমাদের পরম্পরা অনুযায়ী চাষ নেই। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি যে আমাদের রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন লেবু জাতীয় ফলের বা অন্যান্য ফলও রয়েছে, তাদের চারা বিভিন্নভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। যারা অনেকেই ব্যবসাভিত্তিক নার্সারি তৈরি করেছেন, তাদের মাধ্যমে চাষি ভাইদের কাছে অনেকের কাছেই পৌঁছেছে। সেগুলো বিভিন্ন নামে যখন বলা হয়, তার মধ্যে অনেক সময় তার বৈজ্ঞানিক ভিত্তিটা হয়তো ঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছয় না, এবং যে তাদের চাষ পদ্ধতি, তাদের যে গুণমান, সেটাও পরীক্ষিত নয়। যেমন আজকাল দেখবেন মাল্টা হিসাবে অনেকেই আমরা দেখেছি যে মুসাম্বিকেই মাল্টা হিসাবে বলা হচ্ছে, বা কোনো একটা ভ্যারাইটির নাম আমাদের পাশের দেশ থেকে একটা নাম হয়ে এসেছে, কিন্তু বাস্তবে সেটা আমাদের ভারতীয় যে মুসাম্বি, সিকিম মুসাম্বি, সেটাই তার বিভিন্ন নামে বিভিন্ন লোকালিটিতে। এছাড়াও আমাদের বিদেশ থেকে কিছু কিছু চারা আমাদের দেশে এসে পৌঁছচ্ছে, আমাদের রাজ্যে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে সহজেই এখানে আসে। সেগুলো বিভিন্ন নামে বিভিন্ন দেশের বলে যেগুলো বিক্রি হচ্ছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ভালো ফলনদায়ী, সেটাও আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই সম্পর্কে বৈজ্ঞানিক কোনো তথ্য আমাদের কাছে হাতে আসার সুযোগ থাকে না, যেহেতু সবটাই আসে আমাদের এই বিপণনের মাধ্যমে, অর্থাৎ যারা মূলত ক্রেতা এবং বিক্রেতা, তারাই এই ব্যাপারটা সবটাই রক্ষণাবেক্ষণ করেন এবং দেখভাল করেন। আমরা আমাদের যদি চিরাচরিত যে ফল, সেই মোসাম্বি, সেটার চাষের কথা যদি বলি, মোটামুটি চাষ পদ্ধতি একই রকম প্রায়, এবং প্রযুক্তি আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা জানি যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, পাঞ্জাব, এই জায়গাগুলোতেই মূলত লেবু চাষ হয়, খাবার লেবুর চাষ হয়। তা সেইখানে ভালো চাষ করতে গেলে প্রথম যে কথা সেটা হচ্ছে আমাদের ভালো চারা জোগাড় করা। অর্থাৎ আমরা যেখান থেকেই চারা নিই না কেন, সেই চারাবাহিত কিন্তু প্রচুর রোগ আসে আমাদের ফসলে। আমার চারাতে যদি নিরোগ না হয়, তাহলে কিন্তু সেই চারার ভেতর দিয়েই বিভিন্ন রোগ আমাদের মূল জমিতে চলে আসবে, এবং আমার বাগানে হয়তো 1-2 বছর দেখা যাবে না, তারপরেই আস্তে আস্তে সেই রোগ আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে মূলত ভাইরাস রোগগুলো বেশি আসে। আমরা জানি কিছু ভাইরাস রোগের নাম, যেগুলো সিট্রাস গ্রিনিং বা সিট্রাস ট্রিস্টেজা, এই ভাইরাস দুটো রোগটা বেশি হয়। মোজাইক বলেও একটা রোগ আছে, এগুলো সবই ভাইরাস ঘটিত রোগ। তারা সাধারণত চারা দিয়েই প্রাথমিকভাবে মাঠে আসে, এবং পরে মাঠ থেকে তারা বিভিন্ন জাপ পোকার জাতীয়, অ্যাফিড বলা হয়, তো বিভিন্ন জাপ পোকা, তারা এক গাছ থেকে আবার রস খেয়ে অন্য গাছে যখন যায়, তাদের মুখেও আমাদের মশা যেমন ম্যালেরিয়া একজনের মানুষ থেকে আরেকজনকে ছড়ায়,
সেভাবে কিন্তু এই যে পরবর্তীতে আবার যে রোগের বিস্তার, তারা কিন্তু এই ভেক্টর বা বাহকের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে। এইভাবে যত গাছের বয়স বাড়তে থাকে আস্তে আস্তে দেখা যায় একটা দুটো করতে করতে অনেক গাছই কিন্তু আক্রান্ত হয়ে পড়ে। এবং আমরা মূলত লক্ষ্য করব যে গাছের বিভিন্ন পাতায় যদি দেখি আর কি, পাতাগুলো বিভিন্ন কালারের হয়ে যায় অনেক সময়ই, যে কোথাও হালকা হালকা ছোপ ছোপ হলুদ, কোথাও বা শুধু শিরাটা সবুজ দেখতে পাচ্ছি তার মাঝখানটা হলুদ, কোথাও আবার পাতাটা সবুজ রয়েছে তার শিরাটাই হালকা হয়ে হচ্ছে প্রমিনেন্ট ও চকচকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই বিভিন্ন ভাইরাস ধরনের রোগ। এছাড়া অন্যান্য যে রোগগুলো আছে সেইগুলো খুব বেশি ক্ষতি করতে পারে না, সেগুলোকে আমরা যদি ব্যবস্থা নিই, প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরে সেগুলোকে অনেকটাই দমন করা যায়। যেমন সিট্রাস ক্যাঙ্কার বা একটা ক্ষত রোগ বা স্ক্যাব রোগ, ফলের উপরে খসখসে দাগ হয়, পাতাতেও হয়। অনেকটা সিট্রাস ডাইবেক আছে, অর্থাৎ গাছের পাতা দেখবেন শুকনো ডাল উপর থেকে এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সরু সরু ডালগুলো প্রথমে শুকিয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে গাছটা উপর থেকে নিচের দিকে শুকিয়ে আসছে। সেই ডাইবেকটাও আমাদের এখানে হয়। টুইগ ব্লাইট হয়, অর্থাৎ ডগাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, সেখানেই দাঁড়িয়ে থাকে। আবার সাইট্রাস গামোসিস বলে একটা রোগ হয়, এটা দেখি একটু গাছ যখন বয়স হয়ে যায়, তো এই বয়স হলে পরে গাছের গোড়ার দিক থেকে, কাণ্ড থেকে দেখা যায় যে কিছু আঠা জাতীয় বস্তু বেরিয়ে আসতে থাকে, এবং সেই জায়গাগুলো ক্রমে সেই আঠাটা প্রথমে কালারলেস থাকে, সে কোনো রং থাকে না, পরে আস্তে আস্তে সেটা বাদামি রঙের হয়ে ওঠে এবং কিছুদিন পরে সেই জায়গাটা শুকিয়ে যেতে থাকে। গাছ আস্তে আস্তে একটা দিক থেকে দুর্বল হতে থাকে এবং গাছের পাতা ঝরে শুকোতে থাকে, আস্তে আস্তে গোটা গাছটাই শুকিয়ে যায়, মারা যায়। এটা সিট্রাস গামোসিস বলে। এটা মৃত্তিকাবাহিত জীবাণু, ফাইটোপথেরা বলে এক ধরনের ছত্রাক জীবাণু, তারা এই রোগের কারণ হয় এবং বর্ষাকালে এই জীবাণুটা বেশি আসে। আর গাছের শিকড়েও কিছু রোগের আক্রমণ হয়, তারা গাছের শিকড়টাকে উপচিয়ে দেয় বা মাটির সংলগ্ন যে কাণ্ডের অংশ সেই কাণ্ডের অংশতেও হয়। এবার আমরা যদি সামগ্রিকভাবে এই রোগের আক্রমণের কথা কী করে আমরা প্রতিরোধ করব ভাবি, তাহলে প্রথমে হচ্ছে নিরোগ চারাটা আমাদেরকে আনতে হবে। নিরোগ চারা যতটা সম্ভব আমরা ভালো বাগানের চারা যিনি তৈরি করেন বা যে নার্সারিতে ভালো চারা তৈরি পাওয়া যায়, সে আমাদের লোকাল হোক বা একটু দূর থেকে হোক, ভালো চারাটা আমাদের জোগাড় করা, এটা প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে যে চারাটা লাগানোর সময় থেকেই রেগুলার সেই চারাটাকে অবজার্ভ করতে, ভিজিলেন্স অর্থাৎ দেখাশোনা করা এবং নিয়মিত কিছু কীটনাশক ব্যবহার করা। সে জৈব কীটনাশক বা অজৈব, যাকে দিয়ে কিন্তু অল্টারনেট করে করে বিভিন্ন কীটনাশকের ব্যবহার করতে হবে, যাতে কীটের আক্রমণ, বিশেষ করে জাপ পোকার আক্রমণ যাতে না হয়, তাহলে কিন্তু সেই জাপ পোকা এক গাছ থেকে অন্য গাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেবে। এতে গাছের ফলন ক্ষমতা কমে যায়, গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, আর বৃদ্ধি হয় না এবং তার পাতার কালার যখন নষ্ট হয়, অল্প স্বল্প ফল হলেও সেটা সংখ্যায় বেশি হলেও ফলের কোয়ালিটি হয় না, ফল বিক্রয়যোগ্য থাকে না। এইবার যদি আমি 2-4টা, আর গাছকে প্রচুর পরিমাণে কিন্তু খাবার দিতে হবে। আরেকটা যত্নের কথা যদি বলি, খাবার দেওয়া, দেখুন গাছকে আমরা জানি যে এই লেবু জাতীয় ফলে এই সময়ে এই শীতের ঠিক পরপরই ফুল আসতে শুরু করবে। শীতের পরেই যখন টেম্পারেচার বাড়বে, আস্তে আস্তে সেই ফুল থেকে ফুলের কুঁড়ি হবে, ফল দানা ধরবে, আস্তে ফল বড় হবে। বর্ষায় মোটামুটি আমাদের জুন, জুলাই, আগস্ট মাসে ফল পরিপক্ক হয়। তাহলে এই সময় কিন্তু এই যে ফুল আসার আগে, অর্থাৎ ফল যখন আমরা হারভেস্ট করে নেব, ফল চয়ন করব, ঠিক তারপরেই কিন্তু প্রধান পরিচর্যাটা নিতে হয় মূলত। তখনই গাছের গোড়ায় পরিষ্কার করে, গাছের গোড়া মাটি আলগা করে দিয়ে, সেখানে বিভিন্ন কীটের যে জীবাণু, তারা কীটের যে থাকে বা জীবাণু, যে ক্ষতিকর জীবাণু, সেগুলো কিন্তু সংখ্যায় অনেক কমে যায় যদি আমরা মাটিটা আলগা করে দিই, রোদের মধ্যে মাটিটা দিতে পারি। এবং গাছকে প্রুনিং বা ছেটে দিতে হয়। গাছের যে নিচের দিকে বা ভেতরের দিকে যে সমস্ত সরু ডাল, যে সমস্ত অবাঞ্ছিত যে ছোট ছোট ডালগুলোকে, সেগুলো ভেতরের দিকে আমরা জানি খুব একটা ফল হয় না, ফল কিন্তু বাইরের দিকেই বেশি হয়, যেখানে রোদ লাগে সেদিকটায় আরও বেশি হয়। তো সেভাবে গাছের ভেতরে যেন রোদ আসতে পারে এবং বায়ু চলাচল করতে পারে, সেই জন্য প্রতি বছরই ফল যখন তুলে নেব আমরা, তারপরেই কিন্তু গাছের ছেটে দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন গাছ রাখতে হবে, যাতে এপাশ ওপাশ হাওয়া যাতায়াত করতে পারে, তাতে রোগ পোকার আক্রমণও অনেকটাই কম হবে, গাছও সুস্থ সবল হবে। তার অপ্রয়োজনীয় যে ডালপালা, তার খাদ্যটা খেয়ে গাছকে দুর্বল করবে না। এবং সেই সময় এই গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। সেই খাবার সঞ্চিত খেয়ে গাছ নতুন ডগা বের হবে, নতুন শুট বের হবে এবং সেই নতুন ডগাতে
আবার গাছ ফল ধারণ করবে। এই সময় এসে ফুল ফুটবে শীতের ঠিক পর পর। তাহলে পরিচর্যার ক্ষেত্রে রিপটিং যখন করার প্রশ্ন আসে টবের গাছের ক্ষেত্রে রুট বাউন্ড হয়ে যায়, তাহলে ঠিক এই ফলটা যখন আমরা তুলে নেব সেই তারপরে পরেই আমি তাকে রিপটিং করব। একদম ঠিক, একদম ঠিক। কারণ গাছ আমরা সেই সময় গাছকে রেস্ট দিতে হয়, অর্থাৎ সে কিছুটা বিশ্রাম নেবে। তার শরীরের যে ধকল অর্থাৎ সন্তান উৎপাদনের পর মায়ের যে অবস্থা হয় ঠিক সেই সময়ই যখন এখন এই যে প্রচুর পরিমাণে ফল দান করে এই গাছগুলো, যার ফলে তারা দুর্বল হয়ে পড়ে। সেই সময় তারা অবাঞ্ছিত ডালপালাগুলো যদি ছেটে দিয়ে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়, অবশ্যই সেখানে জৈব সারের পরিমাণ বেশি রাখতে হবে। ইনঅর্গানিক বেগ বা অজৈব সার খুব অল্প পরিমাণে গাছের প্রয়োজন ভিত্তিক। সেখানে ছোট গাছ হলে 10-20 গ্রাম বা খুব বেশি হলে বড় হলে 50 গ্রাম, তার বেশি কিন্তু নয়। খুব অল্প পরিমাণ রাসায়নিক সার আমরা, এবং সেখানে যতটা ব্যালেন্স করার চেষ্টা করব, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সবই কিন্তু ব্যালেন্স করে অল্প অল্প করে সবগুলোই দিতে হবে। দরকার হলে আমরা দুবারে দেব, দিয়ে সেখানে জল প্রয়োগ। আর আপনি যেটা রিপোর্টিং বললেন, আমরা ফল যখন তুলে নেব তখনই গাছটাকে তারপরেই কিন্তু রিপোর্টিং করতে হবে। ওই সময় গাছ রেস্ট নেবে। রিপোর্টিং করার পরে কিছু রুটও কিন্তু প্রুনিং করতে হবে। আমরা যেমন উপরে ছাটি, আমরা জানি যে অবাঞ্ছিত কিছু রুট গাছের মধ্যে কয়েল করে যায়। সেই কয়েল করে যাওয়ার ফলে পুরনো রুটগুলো তো গাছ খেতে পারে না। নতুন যখন গাছ নতুন শিকড় বেরোয়, সেই দেখবেন একটু সাদাটে রঙের নতুন শিকড়গুলো দূরের দিকে এসে বেরোয়, যার ফলে গাছের শিকড়ও কিছু ছেড়ে দিতে হবে, নতুন শিকড় বেরোবে। সেই নতুন শিকড়ই কিন্তু ভালোভাবে খাবার মাটি থেকে জল এবং খাবার তুলতে পারবে। লেবু গাছে আরেকটা সমস্যা আমরা দেখতে পাই যে কাণ্ড ফেটে আঠা বেরোচ্ছে, যেটাকে অনেকে গামোসিস বলেন। সেই প্রবলেমটা কেন হয় এবং এর প্রতিকার কি? হ্যাঁ, আমরা বলছিলাম লেবুর ক্ষেত্রে যে গামোসিস একটা রোগ। গাম মানে আঠা, আমরা জানি যে গাম নিঃসরণ হয় বলে রোগটাকে গামোসিস বলি আমরা। এই গামোসিস একটা ছত্রাকবাহিত রোগ। ফাইটোপথরা পামিভরা বলে একটা ছত্রাক, যেই ছত্রাকটা মৃত্তিকাবাহিত, এরা মাটিতে থাকে। এরা গাছের খুব ডগার দিকে হয় না, সাধারণত নিচের দিকে কাণ্ডে অথবা মোটা ডালে। মাটি থেকেই এই জীবাণুটা যখন বর্ষাকালে সাধারণত বৃষ্টির ফোঁটা পড়ে যখন জল মাটি শুদ্ধ ছিটে ছিটে যখন উপরে উঠে, সেই জলবিন্দুর সঙ্গে এই বালিকণার সঙ্গে এই জীবাণুটাও গাছের উপরে চলে আসে। অথবা বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে সেখানে বিভিন্নভাবে বাগানের যখন আমরা কাজকর্ম করি সেই সম্বন্ধে বিভিন্ন কাটিং ইমপ্লিমেন্ট, যে সমস্ত হেঁসো বা কাটার, সেকেটিয়া, সেগুলো দিয়েও কিন্তু তারা বা মাটি থেকে অন্য সময় এক জায়গা থেকে মানে উপরের দিকে টাচে আসতে পারে। তবে বেশিরভাগ কিন্তু ছড়ায় বৃষ্টির ফোঁটা পড়ে উপর দিকে যতটা উঠে মাটির সঙ্গে, তখন তারা ওখানে থাকে। এবারে গাছের ভেতরে যখন সেই ছত্রাক জীবাণু বাসা বাঁধে, গাছের ভেতরে যে তার যে নর্মাল যে সিস্টেম, খাদ্য সরবরাহর যে চ্যানেল, সেই চ্যানেলের উপরে আক্রমণ হয় এবং ভেতরের কোষগুলো আস্তে আস্তে মারা যায়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় গাছ যখন চেষ্টা করে অনেকটাই বাঁচার জন্য, তখন গাছ সেখানে রিপেয়ার করার জন্য চেষ্টা করে এবং গাছের খাদ্যরস সেই পোকার নিঃসৃত যে বিভিন্ন টক্সিন বা বিভিন্ন কেমিক্যাল যা তারা মেটাবলাইট যেগুলো বের করে, সেইগুলোর সঙ্গে মিশে কিন্তু গাছের ওই বডির নিঃসরণটাই ওই গাম বা আঠাটা বাইরে বেরিয়ে আসে। প্রাথমিক অবস্থায় সবুজ সাদা থাকে, তারপরে আস্তে আস্তে বাদামি হয় বা কালো হয়ে যায়। এবং যদি আমরা কোনো ব্যবস্থা না নিই, তাহলে 1-1.5 বছর বা 2 বছর পরের মধ্যে আস্তে আস্তে ওই জায়গাটা শুকিয়ে যায়, কালো হয়ে যায় এবং গোটা গাছটাই ধীরে ধীরে মারা যায়। প্রাথমিক অবস্থাতেই আমরা কিন্তু গাছটা পরিষ্কার রাখতে হবে। গাছের গোড়াটা যখন ফসল তোলা হবে তারপরেই গ্রীষ্মকালে কিন্তু গাছের গোড়াটা ফসল তোলার ঠিক পরপরই মাটিটা আলগা করে দিতে হবে, কারণ জীবাণুটা মাটিতে থাকে গাছের গোড়ায়। তার রুট জোনে শিকড়ের চারপাশ শিকড়ের মধ্যে দিয়েই তারা প্রবেশ করতে চায়, অথবা সেখান থেকে ওই বৃষ্টির ফোঁটায় পরে বাইরে বেরিয়ে আসে। তো সেখানে যদি আমরা গোড়া পরিষ্কার করে রাখি, তাহলে জীবাণুর পরিমাণ কম হওয়ার সম্ভাবনা। বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেখানে আরও রোগটা কম হওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন শুরুর দিকে, তখনই আমরা শুরুর আগে অর্থাৎ বর্ষা যখন শুরু হবে, তখন যদি আমরা আমাদের যে সমস্ত ছত্রাক ঘটিত কিছু ঔষধ রয়েছে, দেখবেন এখন প্রচুর কোম্পানি বিভিন্ন ঔষধ বার করেছে, যেটার মধ্যে আমরা একটা অন্তর্বাহী আর একটা কন্ট্যাক্ট বা স্পর্শ যেটা রয়েছে ছত্রাক জাতীয় ঔষধ যেগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড এবং অন্তর্বাহী ফাঞ্জিসাইড বা সিস্টেমিক ফাঞ্জিসাইড, এদের কম্বিনেশনে এখন বহু প্রোডাক্ট বেরিয়েছে বাজারে। বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন নামে, ট্রেড নেমে বের করেছে। এখানে মূলত কপার থাকবে। সেই কপারযুক্ত
কোনো ফাঞ্জিসাইড, কম্বাইন্ড ফাঞ্জিসাইডগুলোকে আমরা যদি বর্ষার আগেই গাছের গোড়া পরিষ্কার করে, গাছের গোড়ায় অন্তত ছোট গাছ হলে 1.5 থেকে 2 ফিট, বড় গাছ হলে আরেকটু বেশি, যতটা কাণ্ড আমরা পারি অন্তত 1 মিটার পর্যন্ত সম্ভব হলে, যদি কাণ্ডটা সেরকম হয়, তাহলে আমরা যদি সেই ফাঞ্জিসাইডের প্রলেপ দিয়ে থাকি যেমন করে আমরা চুনকাম করি, সেরকম যদি প্রলেপ দিই, তাহলে কিন্তু ওই জীবাণুগুলো তার কন্ট্যাক্টে এলেও নষ্ট হয়ে যায়, তারা ভেতরে ঢুকতে পারে না। তারপরেও যদি কখনো দেখতে পাই কোনো গাছে, তাহলে সেটাকে আস্ত করে সুন্দর করে আমাদের সার্জারি করতে হয়। ছোট করে যদি ওই ছালটা ওই জায়গায় অল্প করে সরিয়ে দিয়ে এই ফাঞ্জিসাইড কম্বিনেশন দিয়ে যদি আমরা সেখানে পেস্টিং করে দিই, অর্থাৎ আঙুল দিয়ে সেই জায়গাটা লাগিয়ে সেটাকে পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ভেতরে ফাঞ্জাসের গ্রোথটা অনেকটাই কমে যায়। স্যার, বর্তমানে বিভিন্ন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক প্রোডাক্ট আমরা বাজারে পাচ্ছি, তাদেরই একটা অবদান হিসাবে চাষি ভাইদের কাছে এসে পৌঁছাচ্ছে কিছু প্রোডাক্ট যেগুলো ব্যবহার করলে ফলের সাইজ অনেক বেড়ে যাচ্ছে, তারা দাবি করছেন, এবং চাষি ভাইরা সেগুলো প্রয়োগ করে দেখছেন সত্যি সত্যিই ফলের সাইজ বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হচ্ছে যে এই ফলটি যখন বাজারজাত করার ক্ষেত্রে এই ফলগুলির সেলফ লাইফও অনেক বেড়ে যাচ্ছে। তা সেই ব্যাপারে এই যে জিনিসগুলো প্রয়োগ হচ্ছে আপনাদের যে গবেষণা কেন্দ্র, তাতে এগুলো কি আমাদের শরীরের জন্য ভালো, কিংবা এটি কি আমাদের বর্তমানে চাষি ভাইরা যে ব্যবহার করছে সেটা কি ব্যবহার করাটা উচিত, সেই ব্যাপারে আপনার থেকে আমরা আলোকপাত করতে চাইছি। দেখুন, আজকাল আমাদের যখনই বাণিজ্যিক ভিত্তিতে চাষ করি, তখন আমাদের তো উদ্দেশ্য থাকেই যে কিভাবে আমাদের বেশি মুনাফা হবে, অর্থাৎ আমাদের ইনকামটা কত বাড়াতে পারবো আমরা, সেটা লক্ষ্য রাখতেই হয়। চাষের প্রচুর খরচ, আমাদের কিছু খাবারের পরেও কিছু বস্তু আমরা ব্যবহার করি, বিভিন্ন রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করে থাকি। তবে এদের মধ্যে মূলত যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিছু ভিটামিন, যে গাছের ভিটামিন বিভিন্ন নামে সেগুলো প্রোডাক্ট বাজারে বিক্রি হয়। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে তাদের হয়তো ট্রেড পলিসি, তারা বলতে চান না যে এর মধ্যে কী রয়েছে। এবার অক্সিন বা জিবারেলিন এরকম কিছু ভিটামিন রয়েছে, কিছু হরমোন রয়েছে, যে হরমোনগুলো তার সঙ্গে হয়তো বা অনেক ক্ষেত্রে কিছু নিউট্রিশনও তার সঙ্গে মেশানো হয়, যে সলিউশন বা সাসপেনশনটা বানানো হয়, যে প্রোডাক্টটা তৈরি করা হয়, তাতে গাছের উপকার হয়। এখন এই জিনিসটা দেখুন, আমাদের বুঝতে হবে যে গাছের কতটা চাহিদা রয়েছে, তার কতটা ঘাটতি রয়েছে, তাহলে আমরা কতটা তাকে দিতে পারবো। প্রত্যেকেরই আমরাও যেমন বিভিন্ন ধরনের যেমন ওষুধ আমরা খেয়ে থাকি সুস্থ থাকার জন্য, অনেকে দেখবেন ক্যালসিয়াম ওষুধ, ক্যালসিয়াম রেগুলার খেতে হয়, মায়েদের অনেকেই ডাক্তাররা আয়রনের ট্যাবলেট ইত্যাদি দিয়ে থাকেন। এখন এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, তারা তাদের নর্মাল খাবার দিয়েই যখন পেরে যান তখন এগুলো দরকার হয় না। অনেক ক্ষেত্রেই সেটা আমরা পেরে উঠি না বিভিন্ন কারণে, তখন সাপ্লিমেন্ট দেওয়া হয়। এখন এই যে গাছের ক্ষেত্রেও এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট, এখন তার কতটুকু প্রয়োজন সেটা না জেনেই আমরা হয়তো অল্প স্বল্প ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই সেটা কার্যকরী হয়। সেটা কতটা মাত্রায় কী রয়েছে ভেতরে, যদি সেগুলো পরিষ্কার থাকে সেটা আমরা দেখে বুঝতে পারি, যে গাছের চাহিদা না থাকলেও যদি আমরা অল্প দিলে পরে সেটা হয়তো গাছের পক্ষে ভালো হয় বা ফলন ক্ষমতা বাড়ে গাছের। তবে তার সঙ্গে সঙ্গে তারও একটা লিমিটেশন থাকবে, যে আমরা কতটা অবধি দিতে পারবো, তার চেয়ে বেশি দিলে সেটা গাছের শরীরেও বিষক্রিয়ার কারণ হতে পারে। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন যে শেলফ লাইফ, তার আয়ু বেড়ে যায়, একটা ফল তুলে রাখলে অনেক দিন ধরে থাকে, সেটা আয়ু বাড়ানোর জন্য দেখুন দুটো দিক, একটা গাছের বা ফলের ভেতর থেকে তার কোনো কার্যক্ষমতা বাড়ানো, আরেকটা হচ্ছে তার বাইরের ক্ষমতা, যাতে রোগ জীবাণু তার ভেতরে না আসতে পারে। এবং আমরা যদি দাবি করছি যে যখন যে তার শেলফ লাইফ বাড়ছে, তাহলে এই দুটোর কোনো একটা কারণ তাকে হতে হবে, যে হয় ভেতরে রোগ জীবাণু তারা ঢুকতে পারছে না, অথবা বাইরের রোগ জীবাণু এমন কিছু রয়েছে যে তারা এলে মারা যাচ্ছে। কারণ আমরা জানি যে নর্মালি যে সমস্ত পাকা ফল তাদের একটা লাইফ থাকে, এবার কিছু কিছু ট্রিটমেন্টের ফলে হয়তো অল্প মাত্রায় তার লাইফ বাড়ে, সেখানে তার ক্ষতিকারক দিকগুলো খুব বেশি থাকে না। কিন্তু আমরা যদি খুব বেশি দাবি করি, তখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে একটা জিনিস যেখানে আমরা মনে করি যে একটা কলা যদি আমি কিনে আনার পরে 3 দিন থাকে, বা একটা আম যদি বাড়িতে 4 দিন থাকে, সেটাকে 10 দিন 15 দিন যদি আমাকে রাখতে হয়,
তাহলে সেটার ভেতরটা অবশ্যই আমাদের আরেকটু একটু ভালো করে জানা দরকার যে কি বস্তু ওর মধ্যে রয়েছে, যেখানে জীবাণুরা জন্মাতে পারছে না। এবং এতদিন রাখা মানে আমরা যদি কিছু না দিই তাহলে 3 দিন থাকছে, আর যদি আমি কিছু বস্তু তার মধ্যে প্রয়োগ করার ফলে সেই বস্তুটা 10 দিন থাকছে, অর্থাৎ এই যে 7 দিন যদি বাড়তি শেলফ লাইফ হয়, তার বিবরণটা কিন্তু, তার পদ্ধতিটা কিন্তু আমাদের জানা দরকার। কারণ সেটা জীবাণুটাকে যদি আটকাতে পারে, অর্থাৎ জীবাণুর পক্ষে যদি বিষক্রিয়ার কারণ হয়ে থাকে, তবে সেটা আমাদের কাছেও হতে পারে, আমাদের শরীরের ক্ষেত্রে সেটা বিষক্রিয়ার কারণ হতে পারে। কারণ জীবাণুকে আমরা যদি আটকে দিচ্ছি, যদি সেটা তাই বিষাক্ত কোনো বস্তু যেটা জীবাণু জন্মাতে পারছে না, আর না দিলে জীবাণুরা জন্মাচ্ছে। আরেকটা কিছু কিছু ক্ষেত্রে যেটা গাছে প্রয়োগ করা হয় সেখানে অনেক সময় গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়, কিন্তু গাছ থেকে যখনই ফলটাকে আলাদা করে দেওয়া হয় তখন কিন্তু সেই ক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়। মার সঙ্গে যখন থাকে তখন মা কিন্তু তাকে সেই সাপোর্টটা দেয়, যখনই ফলটাকে আলগা করে দিচ্ছি তখন তার যে ভিতরের কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং আমাদের যদি যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো যদি একটু জানতে পারা যায়, তাদের মোড অফ অ্যাকশন, তারা কিভাবে কাজ করছে, সেটা যদি আমরা একটু জানতে পারি, তাহলে হয়তো এই বিভ্রান্তিটা আমাদের কাছে অনেকটা কম হবে। স্যার, এক্ষেত্রে অক্সিটোসিনও প্রচুর পরিমাণে প্রয়োগ হচ্ছে। এই অক্সিটোসিনটা কি মানে গাছের ক্ষেত্রে ভালো এবং আমাদের শরীরের ক্ষেত্রে ভালো? দেখুন, শরীরের পক্ষে এগুলো তো এখনও খুব বেশি সেই কাজটা আমরা খুব বেশি কাজকর্ম এখনও হয়নি। কারণ ধরুন প্ল্যান্টে আমরা বা ফলে যখন আমরা ব্যবহার করছি, কিছুদিন বাদেই ফলটা আমরা চয়ন করব, তুলে নেব। গাছে যদি দীর্ঘদিন আগে প্রয়োগ করি তাহলে সেটার প্রভাবটা অবশ্যই আস্তে আস্তে কমতে থাকে। গাছ তার নিজের প্রক্রিয়ায়, তার যে জৈবনিক ক্রিয়াকলাপ তাতে নিজের মতো করে করার ফলে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আমরা ফলে প্রয়োগ করি, হয়তো কয়েকদিন বাদে ফলটা আমরা চয়ন করব, হারভেস্ট করব, তাহলে সেই ফলের মধ্যে তার কতটা সেখানে সঞ্চিত হয়েছে এবং আমাদের শরীরে লিমিটটা কতটা, সেটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু এই বিভ্রান্তির কারণটা এখনও রয়েছে। এখন অক্সিটোসিন কতটা ফলের মধ্যে থাকছে আমরা যখন খাই, সেটা আমাদের শরীরে তো প্রয়োজন নেই, গাছের প্রয়োজনে গাছ হয়তো ব্যবহার করছে। অনেক সময় লাক্সারিয়াস ইউজ হয়, যখন আমরা নর্মালি বাড়িতে আমরা 2টো রুটি খাই বা একটু ভাত সবজি মাছ খাই, কিন্তু যখন অনুষ্ঠান বাড়িতে যাই তখন আমরা একটু বেশি খাই। অর্থাৎ প্রাপ্তি বেশি হলে অনেক সময় আমরা ব্যবহার বেশি করি, আপটেক বেশি করি। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। তাতে অনেক সময় আমাদের যেমন শরীর অস্বস্তির কারণ হতে পারে, গাছের ক্ষেত্রেও সেটা হতে পারে। এবং গাছের এই বস্তু কতটা গাছের মধ্যে পারসিস্ট করছে ফলের মধ্যে, সেইগুলো সম্পর্কে হয়তো আরও বেশি তথ্য জানলে আমাদের এই বিষয়টা আমরা পরিষ্কার হতে পারবো। স্যার, ক্ষতিহীন এবং তার সঙ্গে সঙ্গে সেলফ লাইফ বাড়ানো ইত্যাদি নিয়ে আপনাদের গবেষণা কেন্দ্রে কি কোনো কাজ হচ্ছে? হ্যাঁ, আমাদের গবেষণা কেন্দ্র তথা পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে পাকা ফলে, অর্থাৎ ফল চয়ন করার পর পোস্ট হারভেস্ট স্টেজ যাকে বলি আমরা, যে পোস্ট হারভেস্ট ডিজিজ মানে গাছ থেকে পেরে নেওয়ার পরে যে সমস্ত রোগ সেই ফলটাকে নষ্ট করছে, পচিয়ে দিচ্ছে বিভিন্নভাবে, তার শেলফ লাইফ কমিয়ে দিচ্ছে, সেই আক্রমণগুলো কমানোর জন্য কিন্তু এখন বিভিন্ন জৈব পদ্ধতিতে চেষ্টা চলছে। আমাদের গবেষণাগারেও সেই চেষ্টা আমাদের বিজ্ঞানীরা করছেন, আমাদের যারা গবেষক গবেষিকা রয়েছে তারাও সেই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা এই বিষয়ে একটা কথা বলি যে প্রকৃতিতে যারা রয়েছে যে সমস্ত জীবাণু, উপকারী জীবাণু গাছের জন্য এবং আমাদের জন্য তারা অপকারী নয়, ক্ষতিকর নয়। এরকম কিছু জীবাণু আমরা গাছ থেকেই তাদেরকে তুলে নিয়ে আসি, যে ফল থেকে। যেমন আমরা যদি লেবুর কথা বলি বা কলার কথা বলি, এবার এই পাকা কলার মধ্যে তারা প্রকৃতিতেই জন্মাচ্ছে। এরকম কিছু জীবাণু, বিশেষ করে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইস্ট না ইস্ট। আমরা জানি যে ইস্ট বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইস্ট ব্যবহার করা হয়। সেই ইস্ট নিয়ে কিন্তু আমাদের গবেষণাগারে দীর্ঘ বছর ধরে কাজ চলছে এবং দেখা যাচ্ছে যে এই যে ইস্টগুলো তারা প্রকৃতিতে এমনিই রয়েছে, তারা কিন্তু আমাদের উপকার করছে। সেই উপকারটা আমরা বুঝতে পারছি যখন আমরা তাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের ল্যাবরেটরিতে নিয়ে এসে তাদের কালচার করে তাদের পরিমাণ বাড়িয়ে সেইগুলো যখন ফল কাটার আগে গাছেই একবার এবং গাছের ফল চয়নের পর
ঘরে এনে যদি আবার তাদেরকে একবার ট্রিটমেন্ট করা হয়, তাদের যে সাসপেনশন তৈরি করে মানে জলের সঙ্গে গুলিয়ে তাদেরকে ফলের গায়ে তাদের সাথে লাগিয়ে নেওয়া যায় ডুবিয়ে, তাহলে তারা ওই ফলের উপরে একটা আস্তর তৈরি করে। আমরা বিশেষ কিছু ইস্ট পেয়েছি, যে ইস্টগুলো নিয়ে আমরা অনেকটাই আশান্বিত এবং খুব শীঘ্রই আগামী কিছুদিনের মধ্যেই আমরা তার ফর্মুলেশন বাজারে বার করব। সেই ফর্মুলেশন নিয়ে আমরা এখন গবেষণা চলছে বিস্তারিতভাবে, যে কি ফর্মুলেশন করলে পরে আমরা সেটাকে ভালোভাবে রাখতে পারবো বাজারে। অন্তত কিছুদিন রাখার পরে সেটা যেন চাষি ভাইরা যারা ব্যবহার করবেন সেই লাইভ সেলগুলো তারা অ্যাক্টিভ হবে। এবং এই বিষয়ে আমাদের এখানে আরও পরবর্তীতে বলবেন আমাদের যারা কাজ করছেন সরাসরি, তাদের কাছে আমরা আরও বিস্তারিতভাবে শুনব। আপনার এই প্রশ্নের উত্তর আরও হয়তো আপনি ভালোভাবে পাবেন। তাহলে একটা ক্ষতিহীন যুগান্তকারী আবিষ্কার ইউনিভার্সিটির কাছ থেকে আমরা পেতে চলেছি। আমরা সারা বিশ্বের সঙ্গে আমরাও চেষ্টা করছি, আমরা আশা করছি আগামী দিনে হয়তো সেরকম কিছু বস্তু করব যেটা শুধু আমাদের নয়, পরিবেশেরও কোনো যাতে ক্ষতি না হয়। আমরা যে সমস্ত বিষাক্ত বস্তু ফলের ভেতরে বা গাছের মধ্যে প্রয়োগ করছি তার অধিকাংশই কিন্তু মাটিতে পড়ছে। সেই মাটিতে যারা উপকারী জীবাণু রয়েছে, যে সমস্ত জীবাণুগুলো মাটির যে সব স্বাস্থ্য, আজকে আমরা জানি মাটির স্বাস্থ্য, এই কদিন আগেই গিয়ে বিশ্ব মাটির স্বাস্থ্য সয়েল হেলথ গেল আমরা জানি। তা মাটির স্বাস্থ্যটাও আমাদের ভালো রাখতে হবে যাতে মাটির উর্বরতা নষ্ট না হয় এবং মাটি দীর্ঘদিন ধরে আমাদের পরবর্তী বংশধররা যারা থাকবে তাদের কাছেও উর্বর মাটি হিসাবে থাকে। সেই লক্ষ্যেও কিন্তু আমরা এই প্রাকৃতিক জীবাণুগুলোকে ব্যবহারের পক্ষে চেষ্টা করছি। স্যার, এই ক্ষতিহীন যে সেলফ লাইফ বাড়ানোর যে প্রক্রিয়াটা আপনারা করছেন, সেটা একদল গবেষক কাজ করছেন আমরা শুনেছি। আপনার কাছে কি সেরকম কাউকে পাওয়া যাবে যে নিজেরা গবেষণা করছেন, তার মুখ থেকে আমরা যদি শুনতে পারি? হ্যাঁ, আমাদের ল্যাবরেটরিতে দীর্ঘ বছর ধরে এই কাজকর্ম হচ্ছে। আমাদের মধ্যে রয়েছেন আমাদের গবেষিকা ছাত্রী, আমরা তার কাছ থেকেই বিশদভাবে শুনব। নমস্কার, আমার দর্শক বন্ধুদের আপনার একটু পরিচয়টা দিন। নমস্কার, আমি মৌমিতা পান্ডা। আমি একজন পিএইচডি রিসার্চ স্কলার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি থেকে। আমি রিসার্চ করছি প্রফেসর দিলীপ মিশ্র স্যারের আন্ডারে। আমার কাজটা মূলত হচ্ছে যেটা নিয়ে স্যার বললেন, আমাদের কৃষক বন্ধুরা যেরকম খুব অনেক রাসায়নিক ব্যবহার করে থাকেন, সেটার জন্য কি হয়, শুধুমাত্র আমাদের শরীরেই ক্ষতি করছে না, এটা মাটি বলুন, জল, সব কিছুতেই ক্ষতি হচ্ছে। তাই আমাদের মূলত কাজটা আমরা এটা করছি, আমরা যেরকম রোগ সৃষ্টি করার জীবাণু আছে এনভায়রনমেন্টে, যে যারা রোগ করছে, সেইভাবে রোগ প্রতিরোধ করার মতো জীবাণু আমাদের এনভায়রনমেন্টে আছে। আমরা ওখান থেকে ইস্ট বলে একটা ছত্রাক আছে যেটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে, আমরা ওই ইস্টটাকে নিয়ে একটা ফর্মুলেশন তৈরি করার চেষ্টা করছি। ওই ফর্মুলেশনে আমরা ইস্ট ব্যবহার করে চেষ্টা করছি যাতে ওটা 4 থেকে 6 মাস ভায়াবিলিটি থাকে ফর্মুলেশনে। এটা কাজ কীভাবে করছে, এটা ফলের উপরে একটা আস্তর তৈরি করছে। আস্তর তৈরি করার জন্য কি হচ্ছে, আস্তর তৈরি করার পর যাতে রোগ প্রতিরোধ করতে হেল্প করে, কিন্তু বাকি যে ফাঙ্গাস যেগুলোর রোগ সৃষ্টি করছে তাকে তারা সারাউন্ড করে দিচ্ছে যাতে অ্যাটাক না করতে পারে যার রোগ সৃষ্টি করে যে ফাঙ্গাসগুলো। তো এখানে কিভাবে কাজ করে, কম্পিটিশন হিসেবে স্পেস, নিউট্রিশন, এইসব কম্পিটিশন ক্রিয়েট করে রোগ প্রতিরোধ করতে হেল্প করছে। আর আপনারা যেটা জেনে থাকেন যে বাজারে যেরকম আপেলের উপরে একটা প্রলেপ দেওয়া থাকে মোমের, যেটা সরাসরি আমরা খেলে আমাদের খুব শরীরে ক্ষতি করে। এবার আমরা আরেকটা চেষ্টা করছি, আমরা বিভিন্ন রকমের তেল ব্যবহার করছি, আমরা ইস্টটাকেও নিয়েছি, সাথে 3 রকমের তেল নিয়ে, তেল যেরকম সেসেমে অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এই তেলগুলো আমাদের শরীরের পক্ষে খুব ভালো, এটা রিসার্চে দেখা গেছে। তো আমরা ইস্টের গুণ নিয়ে সাথে তেলের ব্যবহার করে একটা ফর্মুলেশন তৈরি করার চেষ্টা করছি, যেটা ফলের উপরে একটা লেয়ার ক্রিয়েট করছে, রোগ প্রতিরোধ করতে হেল্প করে। আর এটা যদি আমরা খাই, কনজিউমও করি, সেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। আমরা যেভাবে ফল ধুয়ে খাই সেটা ধোয়াও হয়ে যায় আর ধুয়ে চলে যায়, আর যদি কিছু থেকেও থাকে সেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করছে না।
আর আমরা এটা মূলত আম আর কলার উপরে এই ট্রায়ালগুলো করেছি। আমাদের রিসার্চে দেখা গেছে কি ফলের এই শেলফ লাইফ বেড়ে 3 থেকে 5 দিন। আমরা এটা দেখতে পাচ্ছি কি বাজার থেকে কিনে আনার পর যেরকম আমরা ফেলে রাখি, যদি একটা আম আর কলা যদি আমরা দেখে থাকি, ওটা 4 থেকে 5 দিন থাকে, তারপর আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে। কিন্তু আমরা আমাদের ট্রায়ালটা যখন করি আমরা দুভাবে করছি। একটা ফিল্ডে থাকার সময় ঠিক হারভেস্টের 7 দিন আগে একটা স্প্রে করি, আর তারপর ফিল্ড থেকে নিয়ে চলে আসার পর আমরা ডিপ করি, সলিউশনে ডিপ করি। ওটা কি আমাদের ফর্মুলেশনের মধ্যে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট ইউজ করে ওটা ডিপ করা হয়। ওটা একটা প্রলেপ সৃষ্টি করছে, দিয়ে আমরা ওটাকে শুকিয়ে ল্যাবে রাখি, দিয়ে অবজার্ভ করি। তো আমাদের দেখা গেছে ওটা রিসেন্টলি কলার উপরে ট্রাই করেছি। তো আমাদের এটা দেখা গেছে কি 10 থেকে 11 দিন অবধি কলা ল্যাবের মধ্যে একদম খুব কম মাত্রায় রোগ এসেছে যদি কম্পেয়ার করি যেটা আমরা কিছু দিয়ে ট্রিট না করি। আমরা দুভাবে করি, একটা কিছু ট্রিট না করে আর বাকিগুলো ফর্মুলেশনে ট্রিট করে। তো সেইভাবে দেখা গেছে যেটা ট্রিট করিনি আর যেটা ট্রিট করেছি সেটা 10 দিন, ম্যাক্স টু ম্যাক্স 10 দিন আমরা দেখতে পেরেছি কি ওখানে রোগ আসেনি কোনো। আমরা এই চেষ্টায় আছি, আমাদের এখন প্রচেষ্টা চলছে কি এই ফর্মুলেশনটা আমরা যাতে নিয়ে চাষি বন্ধুদের হাতে তুলে দিতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। 6 থেকে 9 মাস অবধি যদি ফর্মুলেশনের মধ্যে ইস্ট ভায়াবল থাকে, সেই প্রচেষ্টায় আমরা এখন আছি। আর আমরা খুব শীঘ্রই এটা চেষ্টা করছি যাতে আমরা আমাদের চাষি বন্ধুদের হাতে তুলে দিতে পারি। কাজ চলছে, আর আশা করি সবাই ভালো থাকবেন। এটাই আমাদের রিসার্চের কাজ। তাহলে এটা আগামী দিন আমরা প্রোডাক্টটা বাজারে পেয়ে যাবো, আশা করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই। অনেক চেষ্টায় আছি। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এত বড় একটা কাজ করার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।